মনমোহন সিংহের অবস্থা আশঙ্কাজনক, দিল্লি এইমসে ভর্তি করানো হল প্রাক্তন প্রধানমন্ত্রীকে। বীর্য মেলেনি, লালা একজনেরই, আরজি কর কাণ্ড একজনের পক্ষেও সম্ভব, রিপোর্ট দিল বিশেষজ্ঞ দল। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার তাকে দিল্লি এইমস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্র উল্লেখ করে জানিয়েছে, দিল্লি এইমসে ভর্তি করানো হয়েছে মনমোহনকে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মনমোহনের বয়স ৯২ বছর। তার কি সমস্যা হচ্ছে, কেন হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরি হল, এখনও তা স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রে দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে বলেও তার দফতরের সূত্র উল্লেখ করে দাবি করেছে কয়েকটি সংবাদমাধ্যম। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। এছাড়া পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন মনমোহন। ১৯৯১ সাল থেকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি অবসর গ্রহণ করেন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা পদেও ছিলেন। দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আরজি করের ঘটনা সম্পর্কে মোট ৯টি প্রশ্ন করেছিল সিবিআই। তার উত্তরগুলি দিয়ে একটি রিপোর্ট প্রস্তুত করে বিশেষজ্ঞ দল। তাতেই উঠে এসেছে একাধিক তথ্য, একজনের পক্ষেও ঘটানো সম্ভব আরজি কর কাণ্ড। সিবিআইকে দেওয়া রিপোর্টে তেমনটাই জানিয়েছে দিল্লির বিশেষজ্ঞ দল। নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, সেগুলি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আরজি করে ধর্ষণ খুনের ঘটনা একজনও ঘটিয়ে থাকতে পারেন। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ফরেনসিক বিশেষজ্ঞদের বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক প্রতিবেদনের সঙ্গে ঘটনার তথ্যপ্রমাণ মিলিয়ে দেখে এ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলেই অভিমত প্রকাশ করেছে দিল্লির ওই চিকিৎসক দল। দিল্লি এইমসের ফরেনসিক বিশেষজ্ঞ আদর্শ কুমারের নেতৃত্বাধীন ১১ সদস্যের বিশেষজ্ঞ দল, মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড এমআইএমবি, আরজি করে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি, সুরতহালের রিপোর্ট এবং এই সংক্রান্ত অন্য প্রয়োজনীয় রিপোর্টগুলি খতিয়ে দেখেছে। আরজি কর কাণ্ডের তদন্তকারী সংস্থা নির্যাতিতা এবং আরজি করের ঘটনা সম্পর্কে মোট ৯টি প্রশ্ন করেছিল। অন্তর্বর্তীকালীন রিপোর্টে ওই প্রশ্নগুলি ধরে ধরে তার উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্টটি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার আগে এমআইএমবির সদস্যরা মোট ৪ বার বৈঠক করেন। পূর্ণাঙ্গ রিপোর্টটি আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে। সেই রিপোর্টেই তৃতীয় প্রশ্নের উত্তরে উল্লেখ করা হয়েছে, আরজি করের ঘটনা যে একজনের পক্ষেও ঘটানো সম্ভব, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রসঙ্গত, ওই ঘটনার তদন্তে নেমে প্রথমে কলকাতা পুলিশ অভিযুক্ত হিসেবে একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল। তার বিচার হচ্ছে নিম্ন আদালতে। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই, কিন্তু তারা দুজনেই ওই মামলায় জামিন পেয়ে গিয়েছেন। তবে আর্থিক তছরূপের মামলায় জামিন পাননি সন্দীপ, তিনি এখনও হেফাজতেই রয়েছেন। রিপোর্টে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আরজি করে নির্যাতিতা তরুণীরা শরীরের বিভিন্ন অংশে কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই সব জায়গা থেকে যে লালার নমুনা সংগ্রহ করা হয়েছে, তা মিলে গিয়েছে ধৃত সিভিক ভলান্টিয়ারের লালার সঙ্গে। এছাড়া নির্যাতিতার যোনিতে বীর্য মেলেনি, কিন্তু সেখানে বলপ্রয়োগে প্রবেশের প্রমাণ পাওয়া গিয়েছে। যে ৯টি প্রশ্নের জবাব বিশেষজ্ঞদের দেওয়া ওই রিপোর্টে রয়েছে, সেগুলি হল: ১. শ্বাসরুদ্ধ করে হত্যা। শ্বাসরুদ্ধ করেই আরজি করের নির্যাতিতা তরুণীকে হত্যা করা হয়। ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডের রিপোর্ট এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখে এমআইএমবির সদস্যরা এ বিষয়ে একমত হয়েছেন। গত ৯ আগস্ট সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ময়নাতদন্ত শুরু হয়। ৭টা ১০ মিনিট পর্যন্ত ময়নাতদন্ত চলে। ময়নাতদন্তের সময়ে দেহের কিছু কিছু অংশে পচন ধরেছিল। মনে করা হচ্ছে, নির্যাতিতার মৃত্যু হয়েছে ৯ তারিখ রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে। যোনিতে রক্ত, ছেঁড়া হাইমেন। আরজি করের মহিলা চিকিৎসক যে যৌন নিগৃহের শিকার হয়েছিলেন, তাকে যে ধর্ষণ করা হয়েছিল, তার একাধিক প্রমাণ মিলেছে। তার হাইমেন ছেঁড়া ছিল, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। হাইমেনের ডান পাশে যোনিতে ছিল ক্ষতচিহ্ন। নির্যাতিতার থুতনিতে এবং গলার ওপর ডান দিকে ছিল কামড়ের ক্ষত, যা যৌন নির্যাতনের প্রমাণ দেয়। নির্যাতিতার শরীর থেকে সংগ্রহ করা লালার নমুনা মিলে গিয়েছে ধৃত সিভিকের লালার সঙ্গে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৩. একজনের পক্ষেও সম্ভব। রিপোর্টে বলা হয়েছে, নির্যাতিতার মুখে, ঘাড়ে এবং যোনিতে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, তা একজনের পক্ষেও যে করা সম্ভব, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আনুষঙ্গিক তথ্যপ্রমাণ বিশ্লেষণ করেও এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশেষজ্ঞ দল, তবে ফরেনসিক বিশেষজ্ঞদের প্রকাশ করা বিভিন্ন বৈজ্ঞানিক রিপোর্ট খতিয়ে দেখে এবং এমআইএমবির সঙ্গে আলোচনা করে এই তথ্য যাচাই করা যেতে পারে। 4. চোখ বিস্ফারিত। নির্যাতিতার শরীরে যে সমস্ত আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, মৃত্যুর আগেই সেই আঘাত করা হয়েছে। শ্বাসরোধের ফলে নির্যাতিতার চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল, মৃত্যুর আগে তিনি ছটফট করছিলেন, সেই প্রমাণ মিলেছে। নাকের কাছে যে আঘাত রয়েছে, বহিরাগত কোনো চাপে চশমা ভেঙে যাওয়ার কারণে তা হতে পারে। এছাড়াও ঘাড়ে এবং থুতনিতে কামড়ের ক্ষত রয়েছে। যোনিতে রয়েছে বলপ্রয়োগে প্রবেশের চিহ্ন। 5. যোনিতে বলপ্রয়োগ। নির্যাতিতার যোনিতে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তা বলপ্রয়োগের দিকেই ইঙ্গিত করে, অর্থাৎ জোর করে সেখানে কিছু প্রবেশ করানো হয়েছিল। তা পুরুষাঙ্গ হতে পারে, শরীরের অন্য কোনো অঙ্গ হতে পারে অথবা ভোঁতা কোনো বস্তু হতে পারে। 6. প্রতিরোধের চেষ্টা। ধর্ষণকারীকে বাধা দিয়েছিলেন নির্যাতিতা, প্রতিরোধের চেষ্টাও করেছিলেন বারবার। অভিযুক্তের দেহে যে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তা নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছে।